আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়। ওকে, সো এই বাক্যটাকে আমি যদি তোমাদেরকে ইংরেজিতে ট্রান্সলেট করতে বলি তো তোমরা বেশিরভাগই বলবে আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে, আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে। এখানে তোমরা হ্যাভ টু ইউজ করবে, বাট নো, এখানে হ্যাভ টু হবে না। এই বাক্যের গঠনটা হবে অ্যাম টু দিয়ে, আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে। ওকে, সো এখানে আমরা অ্যাম টু কেন ব্যবহার করলাম, ওকে, এবং অ্যাম টু কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেই নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ওকে, সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকে আলোচনা করব অ্যাম ইজ আর প্লাস টু কখন ব্যবহার করতে হয়, এছাড়াও আমরা আলোচনা করব ওয়াজ, ওয়ার টু। ওকে, এবং অপরদিকে রয়েছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো যেমন আমরা প্রথম বাক্যটা বললাম যে আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, রাইট। দেখো অ্যাম ইজ আর প্লাস টু এর ব্যবহার। ওকে ওকে, সো এখানে কি আছে, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়। দেখো আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, এই বাক্যটাতে কি কোনো মানে জোর কিছু বোঝাচ্ছে? বলছে আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, এটা একটা নর্মাল সেন্টেন্স, রাইট। এখানে কেউ কাউকে জোর দিচ্ছে না, এটা নয় যে কি তোমাকে স্কুল যেতেই হবে, এরকম কোনো অব্লিগেশন নেই। এখানে কেউ মানে ফোর্স করছে না যে তোমাকে স্কুল যেতেই হবে। এটা একটা নর্মাল সেন্টেন্স, আমাকে স্কুল যেতে হবে, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, মানে এটা ইন্টেনশনালি যখন তুমি কোনো কাজ করবে, মানে ইন্টেনশনালি যখন তোমাকে কোনো একটা কাজ করতে হয়, মানে নিজের ইচ্ছা মতো যখন তুমি কোনো একটা কাজ করো, সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাম ইজ আর প্লাস টু। ওকে, সেইখানে কিন্তু আমাদেরকে কি ব্যবহার করতে, মানে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হবে। মানে ইন আদার ওয়ার্ড এটা যে আমরা অ্যাম ইজ আর প্লাস টু কখন ব্যবহার করব, যখন কোনো একটা কাজ আমরা নিজের ইচ্ছা মতো করব, মানে কেউ আমাদেরকে ফোর্স করবে না যে তোমাকে এই কাজটা মানে করতেই হবে, এরকম কিছু থাকবে না, কোনো অব্লিগেশন থাকবে না, কোনো ফোর্স থাকবে না, মানে নিজের ইচ্ছা মতো কোনো একটা কাজ তোমাকে হয়তো করতে হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাম ইজ আর প্লাস টু। অর্থাৎ এই তিনটে ভাগের মধ্যে সাবজেক্ট অনুসারে একটা নিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে অ্যাম ইজ আর প্লাস টু কখন ব্যবহার করতে হয়, যখন কোনো একটা কাজ আমরা নিজের ইচ্ছা মতো করি বা নিজের ইচ্ছা মতো কোনো একটা কাজ করতে হয়, সেক্ষেত্রে অ্যাম ইজ আর প্লাস টু ব্যবহার করতে হয়, রাইট। এবং হ্যাভ টু অথবা হ্যাজ টু, ওকে, এগুলো কখন ব্যবহার করতে হয়, এগুলো আমাদেরকে তখনই ব্যবহার করতে হয় যখন কোনো একটা কাজ আমাদের মানে মানে করার কোনো ইচ্ছা থাকে না সেই কাজটা, কিন্তু আমাদেরকে বাধ্য করতে হয়, ওপর থেকে একটা মানে চাপ থাকে, একটা জোর দিয়ে মানে আমাদেরকে কাজটা করতে হয়। ওকে, সেই কাজটা আমরা আনইনটেনশনালি মানে আমাদের ইচ্ছা থাকে না তবুও কিন্তু সেই কাজটা করতে হয়। ওকে, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু ব্যবহার করতে হয়। ওকে, সো আমরা ডিটেলসে আরো আলোচনা করব। ওকে, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, রাইট। তো এবার আমরা প্রথম বাক্যটাকে দেখে নিই কি বলছে, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়। দেখো এটা একটা নর্মাল সেন্টেন্স, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, আমাকে কেউ জোর করে না যে তোমাকে স্কুল যেতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, অ্যাম ইজ আর প্লাস টু। তো এখানে দেখো আমাকে, তার মানে কি আই বসবে সাবজেক্ট, তাহলে আমরা সাবজেক্ট আই নিয়ে নিলাম। এবার দেখো আই এর পরে কি বসে বলো তো, আই এর পরে অ্যাম বসে, তার জন্য আমরা অ্যাম নিয়ে নিলাম, আই অ্যাম টু। দেখো অ্যাম প্লাস টু, তাহলে আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে। তাহলে দেখতে পেলে আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে, মানে আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, ঠিক আছে। মানে এখানে জোর দিয়ে, এটা রয়েছে আমাকে কেউ জোর দিচ্ছে দিয়ে আমি স্কুল যাচ্ছি, ইটস নট লাইক দ্যাট, আমি ইন্টেনশনালি যাচ্ছি, মানে ইন্টেনশনালি স্কুল যাওয়া যে একটা কাজ, এটা আমার করতে হয়, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে অ্যাম ইজ আর প্লাস টু কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। তো আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, ঠিক আছে। আর সেই কারণে আমি ভিডিও শুরুতেই বলেছি যে এখানে হ্যাভ টু হবে না। আমি যদি বাক্যটা এরকম করে বলি যে আই হ্যাভ টু গো টু স্কুল এভরিডে, আমাকে প্রতিদিন স্কুল যেতেই হবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেন্টেন্সেরটাতে কি হয়ে গেল যে আমাকে কেউ জোর দিচ্ছে যে এই কাজটা তোমাকে করতেই হবে, কিন্তু এখানে কোনো জোরপূর্বক কিছু নেই, রাইট। পরের বাক্যটা দেখো, আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়, তাহলে এখানে আমরা কি দেবো, আবার আই দিলাম, আই অ্যাম টু, শিখার ইংলিশ কি, লার্ন, আই অ্যাম টু লার্ন, আই অ্যাম টু লার্ন ইংলিশ,
আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়, ঠিক আছে, বুঝা গেল তাহলে। এবার কি বলছে দেখো, তাকে নাচ করতে হয়, তাকে নাচ করতে হয়, একটা নর্মাল সেন্টেন্স, তাকে নাচ করতে হয়, মানে এটা ওর একটা কাজ যেটা ইন্টেনশনালি ইচ্ছা মতোই করে, ঠিক আছে, কেউ জোর করে না যে তোমাকে নাচ করতেই হবে, ইটস নট লাইক দ্যাট। তো তাকে নাচ করতে হয়, তো এখানে যেহেতু তাকে আছে তাহলে আমরা কি নেব, হি নেব। এবার হি এর পরে তো আর এম বসবে না, তাই না, হি এর পরে তো এম বসবে না, হি এর পরে বসবে ইজ, তাহলে হি ইজ টু ড্যান্স, তাকে নাচ করতে হয়। এখানে তুমি বাড়াতে পারো, এই ভার্বটাকে চেঞ্জ করে অন্য কিছু লাগাতে পারো, হি ইজ টু ড্যান্স, তাকে নাচ করতে হয়, হি ইজ টু গো, তাকে যেতে হয়, হি ইজ টু বাই, তাকে কিনতে হয়, ঠিক আছে, হি ইজ টু প্লে, তাকে খেলতে হয়। তোমরা তোমাদের অ্যাকর্ডিং ভার্বগুলোকে চেঞ্জ করে সেন্টেন্সটাকে বাড়াতে পারো, রাইট। তো হি ইজ টু ড্যান্স, তাকে নাচ করতে হয়, ঠিক আছে, ওদেরকে বাজার যেতে হয়, দেখো এখানে বলছে ওদেরকে বাজার দিতে হয়, ঠিক আছে, মানে ওদেরকে বাজার যেতে হয়, এখানে মানে মানে কেউ কাউকে ফোর্স করে বলছে না যে তোমাকে বাজার যেতে হবে কিংবা ওদেরকে বাজার যেতে হবে, ইটস নট লাইক দ্যাট। তারা ইচ্ছে মতো নিজের ইচ্ছা মতো কোনো একটা কাজ করে নিজের ইচ্ছা মতো বাজার যায়, ঠিক আছে। তো এখানে আমরা কি ব্যবহার করব, ওদেরকে, তাহলে কি লাগিয়ে দিলাম, দে আর টু গো টু মার্কেট, মানে কি বলতো, ওদেরকে বাজার যেতে হয়, ওদেরকে বাজার যেতে হয়, ওকে ওকে। তো এখানে একটা জিনিস নোটিস করো যে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কি হবে, সেটা হয়ে যাবে সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে বলতো, এম ইজ আর, মানে তিনটের মধ্যে একটা নিতে হবে সাবজেক্ট অনুসারে, এখানে দে আছে তার জন্য আর নিয়েছি, সাবজেক্ট প্লাস এম ইজ আর টু, তাহলে এখানে দেখে না, এখানে আমরা আর প্লাস টু নিয়ে নিয়েছি, তারপরে কি থাকবে, প্লাস ভার্বের এক নম্বর ফর্ম গো, দেখো এখানে ভার্বের এক নম্বর ফর্ম লাগছি, এখানেও ভার্বের এক নম্বর ফর্ম, এখানেও ভার্বের এক নম্বর ফর্ম, আর এখানেও গো ভার্বের এক নম্বর ফর্ম। তো সাবজেক্ট থাকবে প্লাস থাকবে এম টু প্লাস অথবা ইজ টু প্লাস আর টু, মানে সাবজেক্ট অনুসারে আমাদেরকে আমি যেগুলোকে চেঞ্জ করতে হবে, দিয়ে নিতে হবে, তারপরে আমরা ভার্বের এক নম্বর ফর্ম দেব, বাকি অবজেক্ট প্রয়োজন হলে লাগাবো, যদি অবজেক্ট প্রয়োজন না থাকে তাহলে আমরা দেব না, ওকে। তো এবার আমরা দেখে নিব, সো এবার আমরা জানবো ওয়াজ টু এবং ওয়্যার টু কে কখন ব্যবহার করতে হয়, ওকে। সো দেখে নাও যে আমরা যে প্রথমে যে বাক্যটা শিখলাম যে কি আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়, তো আমরা বাক্যটাকে ট্রান্সলেট করেছিলাম আই অ্যাম টু গো টু স্কুল এভরিডে। এবার এটা কি, এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। এবার এই বাক্যটাকে যখন আমরা পাস্ট টেন্সে করব, বাক্যটাকে যখন বাংলাতে আমরা এরকম বলবো যে কি আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়েছিল, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়েছিল, মানে সেন্টেন্সটাকে আমি পাস্ট টেন্সে করে দিলাম, তখন কিন্তু কি ব্যবহার করতে হবে, তখন এবার ব্যবহার করতে হবে ওয়াজ টু, আই ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়েছিল। তাহলে বুঝতে পারলে যে কি ওয়াজ টু অথবা ওয়্যার টু কে আমরা তখনই ব্যবহার করব যখন আমরা মানে পাস্ট টেন্স বুঝাবো, ঠিক আছে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ টু এবং ওয়্যার টু কে ব্যবহার করতে হবে, ওকে। তো আমরা উদাহরণগুলো দেখে নিই, তাহলে দেখি না ওয়াজ প্লাস ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার প্লাস টু, ঠিক আছে। তো দেখো আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়েছিল, দেখো এখানে দেখো এখানে কেউ জোর করেনি, ইন্টেনশনালি কাজ বলছে যে অতীতকালে এই কাজটা করতে হতো অথবা প্রতিদিন তাকে স্কুল যেতে হতো, তার জন্য বলছে আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়েছিল। তো এখানে আমরা কি দেবো, আই ওয়াজ টু, দেখো আমরা ওয়াজ টু লাগিয়ে দিলাম, ওয়াজ টু। এবার ওয়াজ টু এর পরে কি বলছে, ভার্বের এক নম্বর ফর্ম, আই ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, দেখো তাহলে এখানে আমরা কি দিলাম, ভার্বের এক নম্বর ফর্ম। তাহলে কি থাকবে, স্ট্রাকচারটা কি থাকবে, সাবজেক্ট থাকবে প্লাস কি থাকবে বলো তো, প্লাস থেকে গেল ওয়াজ টু অথবা ওয়্যার টু প্লাস ভার্বের এক নম্বর ফর্ম, বাকি অবজেক্ট, ঠিক আছে। তাহলে আই ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, আমাকে স্কুল যেতে হয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখবো যে এই বাক্যটাকে যদি আমরা মানে হ্যাড টু দিয়ে পড়ি তাহলে কেমন হবে, আই হ্যাড টু গো টু স্কুল, আই হ্যাড টু গো টু স্কুল এভরিডে, মানে আমাকে প্রতিদিন স্কুল যেতেই হয়েছিল। আমরা যদি হ্যাড টু লাগিয়ে বাক্যটা যদি বলি যে আই হ্যাড টু গো টু স্কুল এভরিডে, তাহলে এখানে কি হয়ে গেল, এখানে তোমার বুঝতে হবে বেশি ডিফারেন্স নেই, এখানে বুঝতে হবে যে এই যে স্কুল যাওয়া কাজটা আমাকে যে পাঁচটা করছি মানে করতে হয়েছিল, এটাতে
জোরপূর্বক করতে হয়েছিল। আই হ্যাড টু গো টু স্কুল এভরিডে, আমাকে প্রতিদিন স্কুল যেতেই হয়েছিল, মানে আমাকে চাপ দিয়েছিল, কেউ ফোর্স করেছিল, তার জন্য আমাকে যেতে হয়েছিল, ওটা আমি ইন্টেনশনালি যাইনি। কিন্তু বাক্যটা যখন আই ওয়াজ টু গো টু স্কুল এভরিডে, মানে আমাকে প্রতিদিন স্কুল যেতে হয়েছিল, এখানে কেউ জোর করেনি। ওকে, এটা তুমি ইন্টেনশনালি প্রতিদিন ইন পাস্ট স্কুল গিয়েছিল। সো আই হোপ ইউ আর গেটিং হোয়াট আই এম সেইং। ওকে, তারপরের সেন্টেন্সটা দেখে নাও, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, দেখো নর্মাল একটা সেন্টেন্স, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল, কেউ কি জোর দিয়েছে যে তোমাকে ইংরেজি মানে শিখতেই হবে, এরকম না, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। তাহলে আমি আবার কি দিয়ে দেবো, আই ওয়াজ টু লার্ন, আই ওয়াজ টু লার্ন ইংলিশ, মানে কি বলতো, আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। একদম খুব সুন্দর একটা বাক্য, বুঝা গেল। তাকে নাচ করতে হয়েছিল, তাকে নাচ করতে হয়েছিল, তাহলে এখানে দেখে নাও, এবার তাকে তার জন্য হি নিব, হি এর পরে কি বসাবো আমরা, ওয়াজ নিব, হি ওয়াজ টু, দেখো টু এর পরে ভার্বের এক নম্বর ফর্ম বসবে, দেখো এখানে নোটিস করো, হি ওয়াজ টু ড্যান্স, তাকে নাচ করতে হয়েছিল, হি ওয়াজ টু ড্যান্স, তাকে নাচ করতে হয়েছিল, কেউ জোর করেনি, সে ইন্টেনশনালি কাজটা করেছে, তাকে নাচ করতে হয়েছিল, দ্যাটস ইট। ওদেরকে বাজার যেতে হয়েছিল, ওদেরকে বাজার মানে বাজার যেতে হয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি বলবো, দে, তাহলে দে এর পরে তার ওয়াজ বসবে না, দে যেহেতু প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, তাহলে আমরা কি দেব, ওয়্যার, দে ওয়্যার টু গো টু দ্য মার্কেট, তাদেরকে বাজার যেতে হয়েছিল। ওকে, এবার এই সেন্টেন্সটাকে যদি আমি হ্যাড লাগিয়ে দিই, তাহলে কেমন হবে, দে হ্যাড টু গো টু দ্য মার্কেট, মানে কি তাদেরকে বাজার যেতে হয়েছিল, মানে তাদেরকে বাজার যেতেই হয়েছিল, মানে এখানে জোরপূর্বক হয়ে গেল। মানে এখানে বাক্যটাতে যদি আমরা হ্যাড টু লাগিয়ে দিই, দেখো বেশি ডিফারেন্স নেই, একটু ডিফারেন্স, দে ওয়্যার টু গো টু দ্য মার্কেট, তাদেরকে বাজার যেতে হয়েছিল, ইট মিনস কি তাদেরকে কেউ বাজার যাওয়ার জন্য ফোর্স করেনি, রাইট, তারা ইন্টেনশনালি বাজারটা গিয়েছিল, ইচ্ছাকৃত গিয়েছিল। আর যদি হ্যাড টু লাগিয়ে দিই, তো তোমাকে বুঝতে হবে দে হ্যাড টু গো টু দ্য মার্কেট, মানে তাদেরকে বাজার যেতেই হয়েছিল, ইট মিনস তাদেরকে কেউ ফোর্স করেছিল বাজার যেতে, কোনো সিচুয়েশন হতে পারে কিংবা কোনো ব্যক্তি হতে পারে, ফোর্স করেছিল যে তাদেরকে বাজার যেতে হবে। ওকে, সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হ্যাড টু, ওকে, অ্যান্ড ওয়্যার টু, ঠিক আছে। তাহলে অ্যাম ইজ আর এবং হ্যাড অথবা হ্যাজ টু এর মধ্যে এটাই পার্থক্য। ওকে, তো যাই হোক, তো আশা করি তোমরা ওয়াজ এবং ওয়্যার টু এর ব্যবহারটা জানতে পারলে। তাহলে আমাদের আলোচনা করা হয়ে গেল এটা। এবার আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কে মানে কোন কোন সেন্সে ইউজ করতে হয় সে সম্পর্কে জানবো। ওকে, তো এবার আমরা হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কে কখন ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানবো। ওকে, তো দেখে নাও, হ্যাভ টু এবং হ্যাজ টু কে আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা কাজ আমাদেরকে বাধ্য মানে করতেই হবে, সেক্ষেত্রে আমাদেরকে হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করতে হবে, ঠিক আছে। আর হ্যাভ টু হচ্ছে হ্যাভ টু এবং হ্যাজ টু এর পাস্ট ফর্ম, ঠিক আছে। মানে আমরা যখন প্রেজেন্টের ক্ষেত্রে বলবো যে কোনো একটা কাজ আমাকে করতে হবে, যেমন ধরে না যে আমাকে স্কুল যেতেই হবে, তো এটা প্রেজেন্ট টেন্সে, তো এক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু ব্যবহার করবো। এবার যখন বলবো এই আমাকে স্কুল যেতেই হয়েছিল, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ইউজ করবো, ঠিক আছে। আমরা উদাহরণগুলোতে মানে ভালোভাবে যাচাই করবো, তখন ভালো বুঝতে পারবো যে কোন কোন সিচুয়েশনে হ্যাভ টু এবং হ্যাজ টু এবং হ্যাড টু ব্যবহার করতে হয়। তো ক্লিয়ার হলো যে হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা সেই ক্ষেত্রে ব্যবহার করবো যখন কোনো একটা কাজ আমাদেরকে করতেই হবে। ওকে, আমাদের মানে আনইনটেনশনালি, মানে আমাদের ইন্টারেস্ট নেই, কিন্তু তবুও বাধ্য সেই কাজটা হয়তো করতে হচ্ছে কোনো সিচুয়েশনের কারণে, কোনো ব্যক্তির কারণে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, হ্যাভ টু অথবা হ্যাজ টু, রাইট। তো প্রথম বাক্যটা কি আছে দেখেন, আমাকে এখন বাড়ি যেতেই হবে। দেখো আমাকে এখন বাড়ি যেতেই হবে, যেতেই হবে মানে জোর দিয়ে বলছে। এখানে হয়তো এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে হয়তো কেউ ডাকছে, যে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, মনে করো তুমি বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছো, আর এই মুহূর্তে একটা কল চলে এলো যে তুমি বলছো যে আমাকে এখন বাড়ি যেতেই হবে, মানে কোনো একটা, তুমি হয়তো ক্রিকেটটা খেলতে মানে তোমার আসার ইন্টারেস্ট ছিল না, কিন্তু এমন একটা সিচুয়েশন পড়ে গেল, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল যে তোমাকে আসতেই হলো, বাড়ি আসতেই হবে। এই সেন্সের ক্ষেত্রে মানে জোরপূর্বক যে কোনো একটা কাজ করতেই হবে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু কে ব্যবহার করি। তো আমাকে এখন বাড়ি যেতেই হবে, এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব। তাহলে কি দিয়ে দেবো, আই হ্যাভ টু
এবার হ্যাভ টু এর পরে কি বসবে, ভার্বের 1 নম্বর ফর্ম, যেহেতু যেতেই হবে, যাওয়া আছে, তার জন্য কি দিলাম, গো। আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো হোম, আই হ্যাভ টু গো হোম নাও, মানে আমাকে এখন বাড়ি যেতেই হবে, ঠিক আছে। আই হ্যাভ টু গো হোম নাও, আমাকে এখন বাড়ি যেতেই হবে। তো বুঝতে পারলে, তাহলে হ্যাভ টু মানে কোন একটা কাজ তোমাকে মানে জোরপূর্বক মানে করতে হবে, এরকম একটা বাধ্যবাধকতা বুঝাবে, একটা অব্লিগেশন বুঝাবে, একটা ফোর্স বুঝাবে, ঠিক আছে, যে এই কাজটা আমাকে করতে হবে, এরকম সিচুয়েশনের ক্ষেত্রে হ্যাভ টু ইউজ করবে। আমাকে এখন বাড়ি যেতেই হবে, আই হ্যাভ টু গো হোম নাও, আমাকে এখন বাড়ি যেতে হবে। আমাকে খেতেই হবে, আই হ্যাভ টু ইট, ঠিক আছে। আমাকে নাচ করতেই হবে, আই হ্যাভ টু ড্যান্স, ঠিক আছে। আমাকে ক্রিকেট খেলতেই হবে, আই হ্যাভ টু প্লে ক্রিকেট, ঠিক আছে। তো বুঝতে পারলে তাহলে হ্যাভ টু কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, এবার চলে আসবো আমরা কি বলছে, তাকে আমার ঘর পরিষ্কার করতেই হবে। দেখো এখানে জোর দিয়ে বলছে, মানে কোন একটা কাজ করতেই হবে, জোর দিয়ে, তাকে আমার ঘর পরিষ্কার করতেই হবে। ওকে, তো এবার এখানে আমরা কি দেবো, এখানে সাবজেক্ট যেহেতু তাকে আছে, তাহলে আমরা কি দেবো, হি। এবার বলো হি এর পরে কি বসবে, হি এর পরে তো হ্যাভ বসবে না, হি এর পরে হ্যাজ বসে, তার জন্য আমরা কি নিব, হ্যাজ টু। হি হ্যাজ টু ক্লিন, হি হ্যাজ টু ক্লিন মাই রুম। দেখো হি হ্যাজ টু দিয়েছি, আর একটা জিনিস মনে রাখবে যে হ্যাজ টু এর পরে ভার্বের 1 নম্বর ফর্মটা বসবে। হি হ্যাজ টু ক্লিন মাই রুম, তাকে আমার ঘর পরিষ্কার করতে হবে। হি হ্যাজ টু ক্লিন মাই রুম, তাকে আমার ঘর পরিষ্কার করতে হবে, ঠিক আছে। ওকে, সো এখানে একটা জিনিস নোটিস করো, এখানে আমরা দিয়েছি হ্যাভ টু, কেন বলো তো, কারণ আমরা জানি যে আই এর পরে হ্যাভ বসে, তার জন্য আই হ্যাভ টু, আর হি এর পরে হ্যাজ বসে, তার জন্য হি হ্যাজ টু। ওকে, তো হি হ্যাজ টু ক্লিন মাই রুম, তাকে আমার ঘর পরিষ্কার করতে হবে। তোমাকে ক্লাস যোগদান করতে হবে, তোমাকে ক্লাস যোগদান করতে হবে, ঠিক আছে। মনে করো যে কোনো টিচার একটা স্টুডেন্টকে বলছে যে তোমাকে ক্লাস যোগদান করতে হবে, যোগদান করো মানে ক্লাস অ্যাটেন্ড করা, ঠিক আছে, তোমাকে ক্লাস যোগদান করতেই হবে। হতে পারে যে ছাত্রটার ক্লাসে যোগদান করার ইন্টারেস্ট নেই, আগ্রহ নেই, কিন্তু ওকে টিচার কি করছে, বাধ্য করছে, ফোর্স করছে যে তোমাকে ক্লাস যোগদান করতেই হবে, বুঝতে পারছো। তো এই ক্ষেত্রে যে কোনো একটা কাজ হয়তো যে ডুয়ার, যে কাজটা করছে তার ইন্টারেস্ট নেই, কিন্তু কোনো সিচুয়েশন কিংবা কোনো ব্যক্তি তাকে ফোর্স করছে কোনো একটা কাজ করতে দিয়ে কাজটা করছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু অথবা হ্যাজ টু কে ব্যবহার করে থাকি, রাইট। তো তোমাকে ক্লাস যোগদান করতেই হবে, টিচারে বলছে ছাত্রটাকে, তাহলে এটা কি হয়ে যাবে, আবার হ্যাভ টু ইউজ করবো। এবার আমরা কি বলতো, ইউ এর পরে কি হবে, ইউ এর পরে হ্যাভ বসে, তাহলে ইউ হ্যাভ টু attend, you have to attend the class, you have to attend the class, অর্থাৎ তোমাকে ক্লাস যোগদান করতে হবে, তোমাকে ক্লাসে যোগদান করতে হবে। you have to attend the class মানে তোমাকে ক্লাসটিতে যোগদান করতে হবে, বুঝতে পারলে। এবার এই যে এখানে দেখে নাও, এই তো মানে যতগুলি সেন্টেন্স বললাম এখানে তিনটা, 1 2 3, তো এগুলো হলো প্রেজেন্ট ফর্মে, মানে এটা বর্তমানে কোন একটা কাজ তোমাকে করতে হচ্ছে বাধ্য, ঠিক আছে। এবার ধরে নাও অতীতকালে তোমাকে কোনো একটা কাজ বাধ্য করতে হয়েছিল, সেক্ষেত্রে কি বলবে, তুমি এরকম বলতে পারো যে মনে করো যে তুমি যখন 5th স্ট্যান্ডার্ডে ছিলে, ঠিক আছে, মানে ক্লাস 5-এ পড়ছিলে, তো তুমি ধরে নাও যে ইংলিশ মিডিয়ামে একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছিলে, তো তোমাকে ইংরেজি শিখতেই হয়েছিল। তোমার তো হয়তো সেই যেহেতু তুমি 5-এ পড়ছো, তোমার ইংলিশ না শিখলেও চলবে সেই মুহূর্তে, একটা মানে মনে করছি উদাহরণ সহ বলছি। তো কি এবার তুমি কি বলবে, তোমার বন্ধু যদি বলে, যদি ডিসকাস করে যে তুমি কোথায় পড়াশোনা করেছিলে, তো আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি, তাহলে তুমি ইংলিশ ভালো পারবে। ও তুমি তখন কি বলবে, হ্যাঁ দেখি আমাকে ইংলিশ শিখতেই হয়েছিল, কারণ যেহেতু তুমি ইংলিশ মিডিয়ামে যাচ্ছ তো তোমাকে ইংলিশ শিখতেই হবে, তো আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, ঠিক আছে। তো দেখো এই যে শিখতেই হয়েছিল, এটা পাস্ট টেন্স হয়ে গেল। তার জন্য যে পাস্ট টেন্সের ক্ষেত্রে, যে পাস্ট টেন্সে অতীতকালে কোনো একটা কাজ যখন তোমাকে করতে হয়েছিল বাধ্যবাধকতা, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। তো আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল, তাহলে কি দিয়ে দেবো, আই হ্যাড টু লার্ন ইংলিশ, আই হ্যাড টু লার্ন ইংলিশ,
আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। বুঝতে পারলে? এবার এটাও তুমি বলতে পারো যে কি আমাকে স্কুল যেতেই হয়েছিল, আমাকে স্কুল যেতেই হয়েছিল, আই হ্যাড টু গো টু স্কুল, আমাকে স্কুল যেতেই হয়েছিল। আমাকে বাজার যেতেই হয়েছিল, আই হ্যাড টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজার যেতেই হয়েছিল। আমাকে নাচ করতে হয়েছিল, আই হ্যাড টু ড্যান্স, আমাকে নাচ করতে হয়েছিল। তো এইভাবে তুমি নিজে থেকে মাল্টিপল সেন্টেন্স তৈরি করতে পারো, ঠিক আছে? আমাকে আমাকে বাজার যেতে হয়েছিল, আমাকে বাজার যেতে হয়েছিল, তাহলে দেখে নাও আই হ্যাড টু পাস্ট টেন্স বোঝাচ্ছে, তার জন্য হ্যাড টু, আই হ্যাড টু গো টু দ্য মার্কেট। দেখতে পাচ্ছ, আই হ্যাড টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজার যেতেই হয়েছিল, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারলে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু কে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করতে হয়। ওকে, সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।